Lado, what is Vistory? আচ্ছা, একটা বিশাল খুব ব্যস্ত শহরের কথা একটু কল্পনা করা যাক, যেখানে ধরুন প্রতিটা দোকানে ভিন্ন ভিন্ন মুদ্রা চলে, আবার ধরুন প্রতিটা রাস্তায় হাঁটার নিয়মও আলাদা। হ্যাঁ, সাধারণ মানুষের জন্য তো এটা মানে আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন হবে। একদম তাই। আর বর্তমান ক্রিপ্টো আর ওয়েব থ্রি মার্কেটটাও ঠিক এমনই, খণ্ডিত আর জটিল। তো আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা সোর্স হিসাবে ভিস্টোরি ওয়েবসাইটের ডেটা আর তাদের একটা ব্যাখ্যামূলক ভিডিও নিয়েছি। আমাদের লক্ষ্য হলো এই বিশৃঙ্খলাটাকে তারা কিভাবে সমাধান করছে সেটা একটু খতিয়ে দেখা। রাইট। আর চমকে যাওয়ার মতো বিষয় হলো, এই ভিস্টোরি ইকোসিস্টেমে এরই মধ্যে 4,55,000-এরও বেশি ইউজার আছে, আর ট্রেডিং ভলিউম $344 মিলিয়ন ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এবং এই সংখ্যাগুলো কিন্তু এমনি এমনি আকাশ থেকে পড়েনি। আসলে যখন ফাইন্যান্স, এন্টারটেনমেন্ট আর প্রযুক্তিকে এই সবগুলোকে এক সুতোয় ডটার চেষ্টা করা হয়, তখন সবচেয়ে বড় বাধাটাই হয়ে দাঁড়ায় ইউজারদের প্রবেশাধিকার। অনবোর্ডিং প্রসেসটা। ঠিক, পুরো বাজারটাকে যদি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হয়, তাহলে তো সবার আগে সিস্টেমে ঢোকার পথটা একদম মসৃণ করতে হবে, তাই না? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা ধরুন এমন এক ভিন দেশে ভ্রমণ করার মতো, যেখানে আপনার পকেটে থাকা যে কোনো দেশের মুদ্রা স্বয়ংক্রিয়ভাবে সেখানকার লোকাল কারেন্সিতে কনভার্ট হয়ে যায়। একদম পারফেক্ট একটা অ্যানালজি। ভিস্টোরির ক্ষেত্রেও সিস্টেমের ভেতর যে কোনো ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করা যাচ্ছে, আগে থেকে যে তাদের নিজস্ব সিইএস টোকেন কিনে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এখানেই আমার একটা বড় প্রশ্ন আছে। যদি সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে সবসময় এই ইনস্ট্যান্ট সোয়াপ চলতে থাকে, তাহলে তো একটা পর্যায়ে ইনফ্লেশনের কারণে পুরো সিস্টেমটাই ধসে পড়ার কথা। হ্যাঁ, থিওরিটিক্যালি এই আশঙ্কাটা খুবই স্বাভাবিক। তবে ভিস্টোরি এখানে বেশ ইন্টারেস্টিং একটা অটোমেটেড বার্ন বা ধ্বংস করার মেকানিজম ব্যবহার করছে। আচ্ছা। সিস্টেম তখন স্বয়ংক্রিয়ভাবে ওই সিএস টোকেন কিনে নেয় এবং সেখান থেকে খুব ছোট একটা ফি চিরতরে ধ্বংস বা বার্ন করে ফেলে। ও ওয়েট, তার সিস্টেমে যত বেশি লেনদেন হবে, মার্কেট থেকে টোকেনের সাপ্লাই তত স্বয়ংক্রিয়ভাবে কমতে থাকবে। ঠিক ধরেছেন। এটা স্রেফ টোকেন কমানো না, বরং এটা একটা গাণিতিক ভারসাম্য তৈরি করে। সাপ্লাই কমার সাথে সাথে দীর্ঘমেয়াদে পুরো ইকোসিস্টেমের ভ্যালু আর স্টেবিলিটি দুটোই বজায় থাকে। রাইট। এই অটোমেশনটা নিশ্চয়ইভাবেই দারুণ, কিন্তু সিস্টেমে ঢোকা যদি এতই সহজ হয়, তাহলে তো চোখের পলকে লাখ লাখ ফেক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এগুলো তো পুরো ইকোসিস্টেমের একেবারে 12টা বাজিয়ে দেবে। হ্যাঁ, আর ঠিক এই জায়গাটাতে আসে তাদের পাসপোর্ট সিস্টেম। এটা মূলত দাঁড়ান, এই পাসপোর্ট সিস্টেম নিয়েই তো আমার সবচেয়ে বড় খটকা। খটকা ওয়েব3-এর মূল আদর্শের জায়গা থেকে বলছেন? হ্যাঁ, ক্রিপ্টো দুনিয়ার জন্মই তো হয়েছে অ্যাননিমিটি বা এই পরিচয় গোপন রাখার সুবিধার জন্য, তাই না? সেখানে ভিস্টোরি কেন ইউজারদের একটা ডিজিটাল পরিচয় বা ধরুন এই রেপুটেশন লেয়ার তৈরি করতে চাইছে? এটা তো ডিসেন্ট্রালাইজেশনের কনসেপ্টের সাথেই পুরোপুরি সাংঘর্ষিক। বাইরে থেকে দেখতে আসলে ঠিক এমনটাই মনে হয়, কিন্তু একটু প্র্যাকটিক্যালি ভাবুন। মেটাভার্সের ভেতর যখন কোনো সিরিয়াস বিজনেস বা প্রফেশনাল নেটওয়ার্কিং তৈরি হয়, তখন এই অ্যাননিমিটি কিন্তু উল্টো একটা বড় ঝুঁকি। তা অবশ্য ঠিক। পুরোপুরি পরিচয় গোপন রেখে তো আর $মিলিয়ন চুক্তি করা যায় না, তাই না? ভিস্টোরির পাসপোর্ট সিস্টেমটা আসলে একটা ডিসেন্ট্রালাইজড ক্রেডিট স্কোরের মতো কাজ করে। ও, বুঝতে পারছি। তার এটা শুধু ফেক অ্যাকাউন্ট ঠেকানোর কোনো পাহারাদার না। ইউজাররা সিস্টেমে যত বেশি কাজ করবে, তাদের রেপুটেশন তত বাড়বে। একদম তাই। নির্দিষ্ট কিছু অর্জনের মাধ্যমে ইউজারের নতুন লেভেল আনলক করতে পারে। যার রেপুটেশন যত বেশি, সে তত প্রিমিয়াম ফিচার আর ব্যবসায়িক সুবিধা পাবে। আচ্ছা, কিন্তু এই বিশ্বস্ত ইউজাররা আসলে ইকোসিস্টেমে ঢুকে করবেটা কি? সোর্সে একাডেমি, ভিডেক্স আর গুরুফানের কথা বলা আছে। সত্যি বলতে এই গুরুফান জিনিসটা পড়ে আমি নিজে একটু থমকে গেছি। কেন? এটা তো একটা মিম টোকেন লঞ্চপ্যাড, রাইট? আর বলা হচ্ছে এটা নাকি বাস্তব মান বা রিয়েল ভ্যালু তৈরি করবে। সিরিয়াসলি, মিম টোকেন আর রিয়েল ভ্যালু এই শব্দ দুটো কি ইতিহাসে কখনো একসাথে বসেছে? বাজারে এখন যেসব ভ্যালুলেস চিটকয়েন ঘুরে বেড়াচ্ছে, সেগুলো দেখলে এই সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। যে কেউ চাইলেই রাতারাতি একটা কয়েন বানিয়ে টাকা তুলে নিতে পারে, কিন্তু সোলানা ভিত্তিক এই গুরুফান প্ল্যাটফর্মটা সম্পূর্ণ ভিন্ন একটা মেকানিজমে কাজ করে। ভিন্ন মেকানিজম বলতে? এখানে কেওয়াইসি ভেরিফিকেশন আর কমিউনিটির ভোটিং ছাড়া কেউ চাইলেই কোনো টোকেন লঞ্চ করতে পারবে না। আচ্ছা, কিন্তু ভোটিং দিয়ে আসলে কি লাভ? এটা কি শুধু পপুলারিটি যাচাই করার জন্য? না, শুধু পপুলারিটি না। এই ভোটিং মেকানিজমটা নিশ্চিত করে যে একটা টোকেন বাজারে আসার আগেই তার পেছনে একটা শক্ত কমিউনিটি আর প্র্যাকটিক্যাল সাপোর্ট আছে। ও, তার এটা একটা স্ট্রং ফিল্টার হিসেবে কাজ করছে। এক্স্যাক্টলি। এর ফলে ওই স্ক্যাম প্রজেক্টগুলো শুরুতেই বাদ পড়ে যায়।
পাশাপাশি ভি একাডেমি দিয়ে তারা ওয়েব3 এডুকেশন দিচ্ছে আর ভি ডেক্সের মাধ্যমে ডিসেন্ট্রালাইজ ট্রেডিং এর সুযোগ রাখছে। সব মিলিয়ে তাহলে এটা বেশ পরিষ্কার যে ভিস্টোরি শুধু বিক্ষিপ্ত কিছু প্রোডাক্ট বিক্রি করছে না, বরং গেমফাই, মেটাভার্স, এডুকেশন আর বিজনেসকে মিলিয়ে একটা কমপ্লিট ডিজিটাল ইকোনমি তৈরি করছে। ওই যে শুরুতে শহরের উদাহরণটা দিলাম, ওই বিক্ষিপ্ত দোকানপাটগুলোকে এক করে একটা সুশৃঙ্খল সিস্টেম। হ্যাঁ, যার মূল ভিত্তিটাই হলো দীর্ঘমেয়াদী ইউটিলিটি আর গাণিতিকভাবে প্রমাণিত একটা রেপুটেশন সিস্টেম। রাইট। তবে আজকের এই দারুণ আলোচনা শেষেও কিন্তু একটা গভীর প্রশ্ন থেকেই যায়। মেটাভার্সে ডিজিটাল রেপুটেশন আর পরিচয়কে যদি বাস্তব জীবনে ক্রেডিট স্কোরের মতো এত কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলে, তাহলে ওয়েব3-র যে ওই স্বাধীন, বেনামি আর সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত ইন্টারনেটের স্বপ্ন দেখা হয়েছিল, তার ভবিষ্যৎ আসলে কি? খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, তাই না? আমরা কি বিশৃঙ্খল একটা মার্কেট থেকে বেরিয়ে সুশৃঙ্খল কোনো শহরে প্রবেশ করতে গিয়ে নিজেদের অজান্তেই নতুন কোনো ডিজিটাল শৃঙ্খলায় আটকা পড়ছি? এই প্রশ্নটির উত্তর খোঁজার ভার বরং শ্রোতাদের চিন্তার জগতেই তোলা থাক। We are with you. We are with you. Tiger team. Tiger team. We are with you. Tiger team. Nice. Okay. Bismillah. Thank you.